নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করি। আজকে সকালবেলা উঠেই আমার ভীষণ ব্যস্ততা ছিল। সকালবেলা উঠে ফুল তোলা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে প্রায়। তবে এখনও আমার হাজব্যান্ড আর ছেলে ঘুমোচ্ছে, তাই জন্য আমাদের ঘুমোবার রুমটা এখনও পর্যন্ত আমার ক্লিন করা হয়নি। এদিকে সকাল হয়ে যাচ্ছে, সময়টা তো এগিয়েই চলেছে। রান্নার মাসি আজকে আসেনি। শাশুড়ি নিজ থেকে আমাকে ডাকছে যে রান্নার মাসি আসেনি। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়বার মতো অবস্থা হলো, কারণ আজকে একটু বেরোবার আছে। ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক করে একটা টাইমের মধ্যে বেরোতে পারবো, কিন্তু যেহেতু রান্নার মাসি আসেনি সেহেতু তো আমাকেই রান্না করতে হবে। তাই জন্য আমি চলে গেলাম। প্রথমেই দুধটা গরম করে রেখে দিয়েছি, কারণ আমার শাশুড়ি দুধ খায়। তো সকালবেলা আর আমি কিছু ব্রেকফাস্ট করতে পারলাম না। আর এই যে পাস্তাটা রান্না করেছি, এটা আমি অনেক ভোরবেলায় রান্না শুরু করে দিয়েছিলাম, যাতে করে আর আমি বেশি করে রান্না করতে পারিনি যে সবার খাওয়ার মতো। এই পাস্তাটা করেছি কারণ আজকে একটু বেরোবার আছে, বাইরে যাব, আমার বাচ্চাটা খাবে। আর তার সঙ্গে আমরাও আমাদের জন্য অল্প অল্প নেব। আমরা বলতে আমি যাব, ছর্দি যাবে। তো আমাদের দুজনের জন্য একটু নিয়ে নেব, কারণ রাস্তায় যদিও খাওয়ার অসুবিধে নেই যেখানে যাব, তো কি করব সেখানে, মানে ট্রেনে বাসে যদি হঠাৎ করে খিদে পেয়ে যায় তখন তো আমার ছোট বাচ্চা, কি করা যাবে। তো এদিকে আমি রান্নাটা বসিয়েই দিয়েছিলাম তাড়াতাড়ি করে। শুধু ভাত আর মাংস ছাড়া লাঞ্চে আর কিছু করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ মাংসটার জোগাড় করতেও কিন্তু কম সময় লাগে না, অনেকটাই টাইম লাগে। ভাতটা বসিয়ে দিয়ে আমি মাংসর জোগাড় করেছি, ততক্ষণে ভাত অর্ধেক হয়ে গেছে। তারপরে মাংসটা কষিয়ে বসিয়ে দিয়ে ভাতটা উপর দিয়ে এইভাবেই করতে হয়েছে আমাকে। তার মধ্যে অনেক ছোটোখাটো কাজও সেরে নিয়েছি, যেমন ব্যাগ গোছানো, ব্যাগে জল ভরা, এইগুলো ছোটোখাটো কাজগুলো করিয়ে নিয়েছি। এর বাইরে আর কিছু করা সম্ভব হয়নি। তারপরে তাড়াতাড়ি স্নানটা সেরে পুজোটা করে নিলাম। পুজোটা আমি না করলে আর তো কেউ করার নেই। তাড়াতাড়ি করে পুজোটাও সেরে নিয়ে এদিকে আমি টিফিনটা গুছিয়ে নিচ্ছি। আমি 3টে টিফিন বক্সেই নিয়েছি, কারণ কে কোন পজিশনে থাকবো তার ঠিক নেই, মানে ট্রেনের বা বাসের কথাই আমি বলছি। তো তখন কিন্তু আর খেতে পারবো না। আলাদা আলাদা করে বক্স থাকলে যে যার বক্স খুলে যে যার সিটে বসে খাওয়া যাবে। তো এইভাবেই আমি যেখানে যাই অ্যারেঞ্জ করে নিয়ে যাই। আর যেহেতু আমার সঙ্গে ছোট বাচ্চা যাচ্ছে সেহেতু আমি কিছু না কিছু সবসময় খাওয়ার রাখার চেষ্টা করি, যে ওর খাওয়ার মানে খিদে পেলে ইনস্ট্যান্ট কিছু দিয়ে দিতে পারি। আর এখন আমরা দুজনে রেডি হয়ে গেছি, এবার আমরা দুজনে বেরিয়ে পড়ব। এখন যাব স্টেশনে, তারপর ওখান থেকে ট্রেনে উঠে আমি আর আমার সোনা যাব। কি সোনা, যাব তো? তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করি, আশা করছি ভালো লাগবে। সবাই এরকম মুখছে কেন? সকাল থেকে কিছুই ছিল না, বৃষ্টির কোনো ব্যাপারই ছিল না।
আর যেই রাস্তায় আমি আর আমার ছেলে বেরোলাম অমনি কি জোরে বৃষ্টি এসে গেল। আর প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো মাত্রই কাঠ ফাটা রোদ্দুরে মাথা ফাতা পুরো ফেটে যাচ্ছিল। এদিকে ছর্দিও এসে গেছে, মানে ছর্দি ট্রেনে করেই আসছিল বজবজ থেকে, আর আমরা সন্তোষপুর থেকে ওই ট্রেনেই উঠে গেলাম। ট্রেনে ঘুম পাচ্ছিল বলে আমার সোনা একটু ঘুমিয়ে নিল, ভালোই হলো। দুপুরের ঘুমটাও ট্রেনেই দিয়ে নিল, তাতে করে পুরো মার্কেটিং যখন করব ও হাঁটতে পারবে, ওর আর ক্লান্তি লাগবে না। আর ট্রেনে বসিয়েই আমি একটু খাইয়ে নিয়েছি ওকে, যদিও বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম, কিন্তু খুব অল্প তো খিদে পেয়ে গিয়েছিল, অল্প দিয়েছি, ও খেয়ে নিয়েছে, ব্যাস এবার মার্কেটিং করার পালা। মার্কেটিং করা তো আর এমনি এমনি নয়, পুরো মার্কেটটা ঘুরে তারপরে করতে হয়। ছর্দির অনেক কিছু কেনা ছিল, ও কিনলো। তারপরে আমরা একটু ভেলপুরি কিনে খেলাম। প্রথম থেকে সত্যি কথা বলতে কি, খেতে এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরা অন করতে ভুলেই গেছি। শেষের দিকে এসে মনে পড়েছে, তখন ক্যামেরাটা অন করলাম। আর এই ভেলপুরিটা খেতে মোটেও ভালো ছিল না। যে দোকান থেকে কিনেছি সেখানে বসেই খাচ্ছিলাম, মোটেও ভালো করেনি, কিন্তু কি করব, খেতে তো হবেই। আর এরপর আমাদের একটু ফিরতে দেরিও হবে, তাই জন্য আমি পাস্তাটা রেখেও দিয়েছি বেশিটাই, কারণ ট্রেনে যেতে যেতে আমার ছেলেকে খাইয়ে দেবো। কখন কি পজিশনে পড়ি তার তো ঠিক নেই। আর এই যে এইখানে একটা মার্কেট আছে, স্টাইল বাজার, এখানেও আমরা ঢুকেছিলাম। কি পছন্দ হবে না হবে জানি না, সেই ভেবে তো ঢুকিনি, তো সেরকম কিছু দেখলাম না ভালো। আর এই যে এখান থেকে, এই দোকান থেকে কিনে নিচ্ছি কয়েকটা ডাইনিং টেবিলের কভার। ডাইনিং টেবিল, পাপোশ, টেবিল ম্যাট, এগুলো সবই আছে, ইনি রাখেন। ছর্দিও এখান থেকে কিনলো, আমরা দুজনে মিলে দেখে কিনলাম। আসলে অসময়ের মার্কেটিং মানেই তো এই রকম ঘরের টুকিটাকি জিনিস কেনা। আর এই ছাতার দোকান থেকে আমার সোনাকে ছর্দি একটা ছাতা কিনে দিয়েছে, যেটা ওর বহু আকাঙ্ক্ষিত ছিল, অনেক দিন থেকে বলছিল আমাকে একটা ছাতা কিনে দেবে। তো ছর্দির একটু শাড়ির দোকানের দিকে ঝোঁক আছে বলে ছর্দি শাড়ি দেখছিল, কিন্তু আমি বললাম খুব একটা মানে প্রয়োজন নেই, যখন কেনার দরকার নেই। তারপরে আমরা এই বেডিং স্টোর্সের সামনে এই বালিশের ওয়ারগুলো বার করে দিয়েছে, সেগুলো একটু দেখলাম, কিনেওছি অনেকগুলো। আর এই যে আমাদের কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম এই স্টেশনেই দাঁড়ায়। এই স্টপেজটার নাম জানি না, হয়তো শ্যামবাজারই হবে, কি কি স্টপেজের নাম হবে আমি ঠিক জানি না। আর এখানে দেখলাম প্রচুর প্রচুর কালেকশানের জামা কাপড় সব বার করে দিয়েছে, সেগুলো দেখিনি। এবার এরপরে চলে এলাম এই ক্রকারি সেটের এই দোকানটায়। ওরা রাস্তার ওপরে দোকান দিয়ে রাখে, কিন্তু ওদের এই যে ভেতরে দেখুন কত বড় শোরুম। এই শোরুমে ওদের অনেক জিনিস আছে, যদিও অনেক জিনিস আছে আমার দেখে পছন্দও হলো। ঠিক শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু হয়, আসলে মার্কেটটার নাম হলো হাতিবাগান। তো ক্রকারি সেটগুলো সত্যিই খুব সস্তার। ওখান থেকে কিছু জিনিস কিনলাম, কিনে আবার আমরা ফিরে এলাম। আর ফিরে এলাম শিয়ালদায়, ওখান থেকে ট্রেনে করে চলে যাব একদম আমি আমার গন্তব্যস্থলে, আর ছর্দির গন্তব্যস্থলে। তো সত্যি কথা বলতে কি, সন্তোষপুরে এত ভিড় হয়েছিল, আমি তো ফোন বার করতেই পারিনি, আর আমি নামতেও পারিনি। ছর্দি সাজেস্ট করলো এই ট্রেনেই চলে যা, পুরো বজবজ, ওখান থেকে আবার যখন ট্রেনটা ফিরবে তখন তো পুরো ফাঁকা থাকবে, তখন কি হবে তুই নামতে পারবি ট্রেন থেকে। আমি দেখলাম ঠিকই বলেছে, এমন কিছু তো রাত হয়নি, মিনিট 10-15 আমার দেরি হবে বাড়ি ফিরতে। তো যাই হোক, তবুও এই বাচ্চা নিয়ে, এত বড় ব্যাগ নিয়ে আমার পক্ষে আসা সম্ভব ছিল না, মানে ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে নামা আমার পক্ষে সম্ভব ছিল না। বাড়িতে এসে এখন সবে ফ্রেশ হলাম, আর ফ্রেশ হয়ে এসেই চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই কী কী আজকে কিনলাম।
ছাতাটা প্রথমেই ও নিয়ে চলে গেছে, আমার ছেলে, ওর খুব পছন্দ। নিচে পাপাকে ঠাম্মাকে দেখাতে গিয়ে ওখানেই রেখে এসেছে, ওই জন্য ছাতাটা এখনো আমার কাছে নেই। এছাড়া আমি আর সব কিছু দেখাচ্ছি কি কি কিনলাম। প্রথমেই দেখাই এই যে কিনেছি এই যে কতগুলো বালিশের ওয়ার কিনেছি। আর আমার কি হয়, চাদরের সঙ্গে যে পিলো কভারগুলো দেয় সেই পিলো কভার আমার কাছে এনাফ নয়, কারণ ওর সঙ্গে একটা পায়ের বালিশ থাকে আর দুটো মাথার বালিশ থাকে। তো আমার এই ঘরে লাগে 3টে মাথার বালিশ আর 4টে পায়ের বালিশ। তো সেই জন্য আমাকে করতে হয় কি, বাইরে থেকে আরও অ্যারেঞ্জ করতে হয়। সেই জন্য এইগুলো আমি মোটামুটি খুব একটা হিসাব করে আনিনি, তাও এই যে যেটা যেটা পছন্দ হয়েছে মোটামুটি সেগুলো কিনে এনেছি। এইগুলো কিনেছি, এই যে এটা পায়ের বালিশ, একই রকম প্রিন্ট পেয়েছি বলে। এই যে এটা পায়ের বালিশটা অবশ্যই একটা হয়ে গেছে, যাই হোক দেখি আবার যদি কোনো সময় পাই এইরকম, বা অন্য কোনো প্রিন্ট হলেও হবে, ইয়েলো কালারটাই মেন আমি আর কি রাখতে চেয়েছি। আর এই পিলো কভার আর একটা পেয়েছি, এইটা দিয়েই ঠিকঠাক করে নেব, কি আর করা যাবে। এই যে, আর এই সাদার ওপরে বালিশের ওয়ারগুলো আমার বেশ পছন্দের, ওই জন্য সাদার ওপরেই কিনে নিয়েছি। আর যেহেতু এটার পায়ের পিলো ছিল তাই জন্যই কিনেছি। এটা পায়ের পিলো কভার পাইনি, এটা শুধু মাথারই। এই যে বেশ কিছু পিলো কভার, এইগুলো সাইড করে রাখলাম। আর ওই যে ক্রকারি সেটের দোকানে গিয়েছিলাম, সেখান থেকে আমি কিনে এনেছি এই যে একটা অয়েল পট কিনে এনেছি। এই অয়েল পটটা আমার খুবই দরকারি ছিল, ওইটা কিনেছি। আর কিনেছি একটা ফ্লাওয়ার ভাস। এই যে এটা কি করে খুলি, হ্যাঁ খুলেছি। এই যে এই ফ্লাওয়ার ভাসটা কিনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এটা আমার পছন্দ হলো, ওই জন্য নিয়ে নিলাম। এরপর আমি নেক্সট কিনেছি, দেখাচ্ছি। এই যে নেক্সট আমি কিছু ক্রকারি সেটের মধ্যে এই যে এই বাটিগুলো, এই লাউপালা সেটের এই বাটিগুলো আমার দেখে বেশ পছন্দ হয়েছিল। এই সাইজের বাটি মানে কি বলবো, অনেকই প্রয়োজন হয়, অনেক দরকার হয়। তো এই জন্যে এই কিছু সেট, এটা আমি একটা দেখাচ্ছি, অথচ আমি কিনেছি 6টা। আর মোটামুটি আমি একটাই বার করে দেখালাম। এই রকম, এর থেকে আর একটু ছোট সাইজ চেয়েছিলাম কিন্তু সেটা পাওয়া যায়নি, ওনাদের কাছে ছিল না, এই সাইজটাই ছিল। বলল যে এই সাইজটাতেই তরকারি দিতে সুবিধে হবে। তো দেখলাম ঠিক আছে, আমার এই সাইজের বাটি আছে, তাও নিয়ে নিলাম। আর নেক্সট কিনেছি এই যে ডাইনিং টেবিলের কভার। ডাইনিং টেবিলে এই কভারগুলো দেখতে বেশ ভালো লাগে, একটা কভারের ওপর বেছাতে আর কি, এইগুলো খুব দরকার পড়ে, ওই জন্য এই একটা কিনেছি। আর এই যে রেগুলার ইউজ করবার জন্য আমি একটা এই কভার কিনেছি, এই যে এইরকম দেখতে এই একটা কভার কিনেছি। আর এই ব্যাগগুলো কিনেছি, এই ব্যাগগুলো অবশ্য আমি ওই মার্কেটের ওখান থেকে কিনিনি, এই ব্যাগগুলো আমি ট্রেন থেকে কিনেছি। এই যে
ট্রেনে এখন এই ব্যাগগুলো বেশ পাওয়া যায়। আর এইগুলো কিনে নিয়েছি, আরও আছে দুটো, তো দেখাচ্ছি, দেখিয়েই দিই। এই যে এই কালারের, এই কালারের তো ব্যাগগুলো দেখলাম যে বেশ কম দামেই দিচ্ছে, তাই জন্য আমি কিনে নিলাম। আর এই ব্যাগগুলো তো বেশ লাগে, আমার তো বিশেষ করে লাগে, আমার রোজ ডেইলি প্যাসেঞ্জারই করতে হয়, ছেলের স্কুলে যেতে হয়, তখন তো আমার লাগেই। এছাড়াও তো আমি আশ্রমে যাই, মানে বিভিন্ন কাজে আমার ব্যাগগুলো লাগে, সেই জন্য একটু বেশি করেই কিনে রেখে দিলাম। কারণ প্রয়োজন যখন হবে তখন দেখবো হাতের কাছে নেই, এইরকম একটা ব্যাপার হয়ে যাবে বলে আমি আগে থেকেই কিনে রেখে দিলাম। আর ট্রেন থেকে কিনেছি বলে একটু দামটাও কম পড়েছে। তো দেখুন, সব সময় যদি আমরা বলি যে বড় কোনো ব্যবসায়ের কাছ থেকে কিনবো, বড় কোনো দোকান থেকে কিনবো, তো তার কোয়ালিটি অবশ্যই ভালো হয়, অন্যরকম হয়, কারণ তার দামটাও বেশি। আর আমরা যদি এরকম ছোট ব্যবসায়ীদের কাছ থেকে না কিনি, তাহলে তাদেরই বা জীবনটা চলে কি করে? তো পরস্পর আমাদের এই আদান প্রদানের ওপর যখন বেঁচেই থাকতে হবে, তখন আমরা যখন বড় দোকান থেকেও কিনবো, ভালো দোকান থেকে, মানে ভালো বলবো না, আমি সবাইকে আমি একই লেভেলে ধরছি, বড় দোকান থেকে যদি আমি কিনি তার দামটা সেই রকম, আবার ছোট দোকান থেকে কিনলে বা এই যে যারা হাতে করে নিয়ে ফেরি করে তাদের কাছে আরোই তো দামটা কম পাওয়া যায়। তো যাই হোক, এই ব্যবসায়ীদের কাছ থেকে, সবার কাছ থেকে আমরা না কিনলে তাদের চলবে কি করে? তো সব দিকটা ভেবেচিন্তেই আমি কেনাকাটাটা করি। তো আজকে কি কি কেনাকাটা করেছি আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন, ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।